আচ্ছা, এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, তাই না? মনে আছে তো না, যে ডায়াগ্রাম গুলো? তারপর সর্বশেষে ফোরিয়ার সিরিজের অ্যানালাইসিসটা পড়েছিলাম, ঠিক না? আমার প্রশ্নের জবাব দিবে কিন্তু, না হলে বুঝতে পারি না। আমাকে শোনা যায়? জি স্যার। তাহলে এই ফোরিয়ার সিরিজটা তো আমরা পড়েছিলাম যে কিভাবে হারমোনিক্স ক্যালকুলেট করতে হয়, তাই না? তারপরে এইটাও পড়েছিলাম। তারপরে হলো এই যে ডায়োড, তোমরা ওই যে এই এক্সাম্পলটা দিয়েছিলাম, এই এই যে ই ই এই যে এখানে যে ই দেখা যাচ্ছে, ইটা কি ছিল বলো দেখে? এই যে ব্যাটারি একটা ই দেখাচ্ছি, এটা আমি ব্যাক ইএমএফ ছিল, রাইট? হ্যাঁ, মোটরের ব্যাক ইএমএফ ছিল, রাইট? তাই না? আচ্ছা, এই যে ইটা ছিল মোটরের ব্যাক ইএমএফ, না? আচ্ছা, রেকর্ডিং অন হয়ে আছে তো, না? এখন আমরা এই কোয়েশ্চেন গুলো দেখেছিলাম, মোটরের যে ব্যাক ইএমএফ সহ যে সলিউশন গুলো আসে। এখন আমাদের এখানে তোমাদের যে কন্টিনিউয়াস লোড কারেন্ট আর ডিসকন্টিনিউয়াস লোড কারেন্টের একটা ইস্যু আছে। এই যে যেমন এই ফিগারে দেখো, আমাদের এই যে এখান থেকে কারেন্ট যেখানে শেষ হয়েছে, পরে আবার সেখান থেকেই কারেন্টের ডিরেকশন বদলে গেছে, বাট আরেক ডিরেকশনে ওই ওই লাইন থেকেই, ওই টাইম থেকেই শুরু হয়েছে কারেন্ট। এইখানে দেখো তোমার যে আউটপুট কারেন্ট দেখো ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। আউটপুট কারেন্ট একটা নির্দিষ্ট যে এই সময়টার মধ্যে তোমার পাচ্ছে, তারপরে পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ হচ্ছে যখন সাপ্লাই ভোল্টেজ এই যে তোমার ব্যাটারির ব্যাক ইএমএফ এর থেকে বড় হবে, তখন তো সে পাওয়ার দিতে পারবে, তাই না? ব্যাটারির ব্যাক ইএমএফ এর থেকে সাপ্লাই তো বড় হইতে হবে, তার না ক্লকওয়াইজ যে লোডে কারেন্ট সেটা আসবে। তো সেই অংশটা দেখানো হয়েছে এখানে, যে ব্যাক ইএমএফ এর উপরের যে অংশ, যে শেড শেড দেওয়া, সেই অংশ সময়টা শুধু কারেন্ট ফ্লো করতেছে, এবং কারেন্টের মানও কিন্তু কমে যাচ্ছে, কারণ নেট অ্যাপ্লাইড ভোল্টেজ কমে গেছে এই জন্য। ঠিক আছে, এটা এই জন্য এখানে আমাদের ডিসকন্টিনিউয়াস কারেন্ট দেখা যাচ্ছে। এগুলো আর কি। আর এই ইকুয়েশন গুলো তো ওই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করলে এগুলো চলে আসবে। তো যাই হোক, আমরা বেশি ডিটেলস এখানে আর যাব না, কারণ এটা মোর ইকুয়েশনে ভরা,
তো এখন আমরা নেক্সট ওইটুকুই বাকি ছিল আমাদের। তারপরে এইখানে যে পয়েন্টগুলো আছে, পলিফেজ, আমরা যদি এখন তার আগে যে অ্যানালাইসিস গুলো, যে হারমোনিক্স দিয়ে আমাদের কিছু, এবার মোটর দিয়ে, এই যে মোটর আগে ছিল এখানে লোড, এবার একটা মোটর ইউজ করা হয়েছে। মোটরের মধ্যে দিয়ে আমরা ওই ফুল ওয়েভ রেকটিফায়ার, ডায়োড রেকটিফায়ার যদি ইউজ করি, তাহলে আমরা ওখানে ওই যে তোমার বিভিন্ন ধরনের হারমোনিক্সের যে বিষয়গুলা, সেগুলো এখানে করা হয়েছে। তো এগুলো তোমরা দেখে নিও, এগুলো জাস্ট ভ্যালু গুলো পুট করে করে মান বের করা হয়েছে। এরপরে যেটা আসতেছে হচ্ছে মাল্টিফেজ স্টার রেকটিফায়ার, অর্থাৎ বা পলিফেজ। মাল্টিফেজ বা পলিফেজের নাম শুনছো না তোমরা? দাদা আসলে যাবে ক্লাসে নেই দাদা। এই তোমাদের যারা কথা আমাকে বলবে, তোমাদের মাইক মিউট করে রাখো। তোমরা কথা বললে বাইরের কথা আসলে সমস্যা হয়। যখন কথা বলবে তখন আনমিউট করে কথা বলবে, এমনি নর্মালি তোমরা মিউট করে রাখো, ঠিক আছে? এনিওয়ে, এটা এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এটা এটা কি এটা কি কয়টা ফেজ আছে এখানে? 3 ফেজ কোথায়? এখানে ছবিতে দেখা যাচ্ছে 6 ফেজ, 6টা ফেজ। এই যে 6টা কন্ডাক্টর দেখা যাচ্ছে, মানে জেনারেটরের যে কয়েল, 6 কন্ডাক্টরস। তো এখানে আসলে ওরা 6 মানে মাল্টি, এখানে আমরা একটা ডটেড লাইন দেওয়া আছে, অর্থাৎ এইভাবে অ্যান্ড সো অন, 1 2 3 4 5 6 7 8 অনেক হইতে পারে আর কি, ডটেড লাইন দিয়ে বোঝানো হয়েছে। এখন এই যে আমাদের যদি ফেজ নাম্বার বেশি হয় তাহলে সুবিধা কি? তাহলে যে একটা ফেজের যে সাপ্লাই গুলা, একটা জিরোতে চলে যাওয়ার আগে আবার আর একটা রাইজ করে। অর্থাৎ এই ফিগারটা দেখো, এই ফিগারটা দেখেছো? এই ফিগারে প্রত্যেকটা সাইন ওয়েভ এক একটা ফেজের ভোল্টেজকে নির্দেশ করছে, ঠিক আছে? তো সেখানে আমাদের যেমন এইটা প্রথম যে লাইনটা, যেটা এটা V1 ভোল্টেজ নির্দেশ করতেছে, অর্থাৎ ফেজ 1, বুঝতে পেরেছো? দ্বিতীয়টা ফেজ 2, এই লাইনটা ফেজ 3, এই লাইনটা ফেজ 4, এটা 5, এটা 6 এন্ড সো অন। এবং প্রত্যেকের এখানে যে ফেজ ডিফারেন্স আছে, 360 ডিগ্রি যদি হয় তাহলে 60 ডিগ্রি করে ফেজ ডিফারেন্স একটার থেকে আরেকটা। ধরো V1 থেকে V2 যে ফেজ ডিফারেন্স, সেটা এখান থেকে V1 এর পিক এখানে, V2 এর পিক এখানে, তো এই দুটোর মধ্যবর্তী ফেজ ডিফারেন্স হচ্ছে এতটুকু। আর V2 থেকে আবার V3 ফেজ ডিফারেন্স এতটুকু। তো এভাবে বিভিন্ন ফেজের মধ্যে ফেজ ডিফারেন্স থাকছে, এটা স্বাভাবিক। আর একটা বিষয় হলো যে তাহলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডায়োড অন রাখবো। এখানে এই যে D1 ডায়োড অন, নিচের যে ফিগারে বলা হলো D1 ডায়োড অন। D1 ডায়োডে তুমি খেয়াল করে দেখো, এই D1 ডায়োড অন এই সময়টা, কারণ এই সময়টা যে মোট যতগুলো ফেজ আছে সবগুলো ফেজের যে রেজাল্ট্যান্ট, সেটা তোমার D1 ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করেছে। এই যে এখানে D1 ডায়োড আছে, এখানে কিন্তু 1 এর সাথে 2 3 4 5 6 প্রত্যেকে কিন্তু কন্ট্রিবিউট করতেছে এখানে এই আউটপুটের ভোল্টেজে। এখন এই আউটপুটের এই পয়েন্টের যে ভোল্টেজ, আর প্রত্যেকটা ফেজের তোমার একটা প্রেসার এখানে আসছে, সেটার
একটা ভোল্টেজ হচ্ছে সবাই এখানে কন্ট্রিবিউট করতেছে, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভোল্টেজ, সেটা হচ্ছে ডায়োডের বাম পাশে, এই পাশে। তাহলে এই পাশের তুলনায় এই পাশের যে ভোল্টেজটা, নেট ভোল্টেজটা যদি যে ডায়োডের জন্য ফরওয়ার্ড বায়াসড হবে সেই ডায়োডটা অন হবে এবং সেই কয়েল থেকে কারেন্ট সাপ্লাই হবে, অন্যগুলো অন হতে পারবে না রিভার্স বায়াস হয়ে গেলে। সেই জাস্টিফিকেশনে এখানে আমাদের দেখানো হয়েছে যে এই 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 কয়টা অ্যাঙ্গেল, এটা কিন্তু ওমেগা টি, এক্স অ্যাক্সিস হচ্ছে ওমেগা টি বা অ্যাঙ্গেল। এই এত অ্যাঙ্গেল আমাদের D1 অন থাকবে, তারপরে এই অ্যাঙ্গেলে D2 অন, এই অ্যাঙ্গেলে D3 অন, D4 অন অ্যান্ড সো অন। এবং এতে করে যেটা হবে, আউটপুট ভোল্টেজটা দেখো অনেকখানি রিপল মুক্ত হচ্ছে। কারণ আমাদের এমনি আমরা নর্মাল যদি টু ফেজ পড়তাম তাহলে কি হতো, আউটপুট ভোল্টেজ আমাদের ফুল ওয়েভ রেকটিফাইড না, জিরোর থেকে পিকে উঠে আবার জিরো, তাই না? ফুল ওয়েভ রেকটিফায়ার যদি নর্মাল টু ফেজে কি হতো, এই লাইনটা জিরোতে চলে আসতো না, এই যে এই লাইনটা, আবার এই লাইনটাও জিরোতে চলে আসতো। এখন জিরোতে যেতে পারতেছে না অন্যদের হেল্পের কারণে। সেই জন্য আমরা এই পলিফেজেরই এটা বা মাল্টিফেজের এটা সুবিধা যে আমরা ক্লোজ টু ডিসি পাচ্ছি সাপ্লাই লোড ভোল্টেজ অলরেডি, এটাই অ্যাডভান্টেজ। এবং এখানে আরএমএস ভ্যালু বেড়ে যাচ্ছে না, এটার আরএমএস ভ্যালু অনেক বেশি না, এটার আরএমএস ভ্যালু অনেক বেশি, এটাই আমাদের সুবিধা। তাহলে আমরা বলো। হুম, রাইট। যত বাড়াবে তত তোমার এটা ইয়ে হবে। এই যে ডিউরেশনটা আছে না, এই যে D1 অন, D2 অন, হ্যাঁ, এই ডিউরেশন গুলো কমতে থাকবে। কমে ধরো ফর এক্সাম্পল যে এইখান থেকে এতটুকু যদি তোমার D1 অন থাকে, তারপরে আবার এখান থেকে আবার D2 অন হবে, বুঝতে পারছো? এইভাবে আবার D2, অর্থাৎ এখানে কিন্তু এখন 6টা আছে, এই জায়গাটা এখন যে 2 পাই পর্যন্ত, জিরো থেকে খেয়াল করে দেখো, কিউ হচ্ছে নাম্বার অফ ফেজ, এখানে কিউ কিউ, ঠিক আছে? আমাদের এখানে 6টা ফেজ ছিল না, এই জন্য এটা 6 ভাগে ভাগ হয়েছে, 1 2 3 4 5 6। আমি যদি এখানে 12 ফেজ করি তাহলে এই ডিউরেশন গুলো প্রত্যেকটা হাফ হয়ে যাবে, হাফ হয়ে গেলে এখান থেকে আরো স্ট্রেট লাইনের কাছে চলে যাবে। বুঝতে পেরেছ? এটাই মোটামুটি তোমার পলিফেজের যে বিষয়টা, এটা আমরা অ্যাডভান্টেজ পাই। এবং এখানে আমাদের ওই যে ভিডিসি, যেটা ভিডিসি আমরা কিভাবে বের করবো, এখানে ভিডিসি হচ্ছে ওই যে একটা রিপলে ডিসি বের করতে পারলেই কিন্তু আমাদের ভিডিসি বের হয়ে যাচ্ছে, তাই না? কারণ এটা তো পিরিয়ডিক। কি বলেছি বুঝতে পেরেছ? এইখানে আমি এই যে এই এই একটা D1 অন যতটুকু সময় ধরে আছে, এর যদি আমি ডিসি বের করতে পারি তাহলে এটা নেট ডিসি বের হবে না, কারণ এটা তো রিপিট হচ্ছে একই। এটার গড়ও যা, এই 6টা রিপলের গড়ও যা, একটা রিপলের গড় কি একই না? তাই, হ্যাঁ। তাহলে এই একটা রিপলের গড় বের করলে আমি আমার নেট গড় বের করতে পারি। একটা রিপলের গড় বের করলে আমার এই ফাংশনটাকে অ্যাভারেজ করতে হবে কত সময়, 0 থেকে 2π/কিউ। ও π/কিউ করলেও হবে, 2 দিয়ে গুণ করছে, হ্যাঁ। কারণ এখান থেকে এটা আর এখান থেকে এটা সিমেট্রিক্যাল, এই ডটেড লাইনের পিকের দুই পাশে সিমেট্রিক্যাল, মানে এই π/কিউ পর্যন্ত গড় করে তাকে মানে তাতে করে, হ্যাঁ, ওটা করলেই আমাদের হয়ে যাবে ডাবল। এই যে এখানে এখানে 2 দিয়ে আবার গুণ করলে, এখানে তো
0 to π/q করেছে, করে আবার তাহলে 1/π/q দিলেই তো হতো। এটা না আমি এই 2 আর এই 2 এর অর্থ বলি। 2 দিয়ে গুণ করবা কেন? ওইটুকুর গড় মানেই তো গড়। তো আগে কে জানি বললা 2 দিয়ে গুণ করেছে, কথাটা ঠিক নয়। 2 দিয়ে গুণ করলে তো গড় বেড়ে যাবে। ওই ওই ওইটুকুর গড় মানেই নেট গড়, কারণ ওইটাই তো আবার রিপিট হয়েছে সব জায়গায়। এই জন্য ওইটুকুর গড় হচ্ছে 0 to π/q ডিভাইডেড বাই 1/π/q হওয়ার কথা ছিল। এখানে উপরে 2 দিয়ে গুণ করেছে, নিচে আবার 2। হ্যাঁ, এই যে হ্যাঁ, তোমার তুমি কনফিউজ হয়েছে। তো তোমরা এই 2 আমার কাছে মনে হচ্ছে এই 2 আর এই 2 এটা একটা ভুল। ক্যালকুলেশনটা কারেক্ট হয়ে গেছে, কারণ উপরে 2 নিচে 2। ঠিক আছে, তোমরা এই 2 ব্যবহার না করলেই চলে। ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে যাবো। আর তাহলে একইভাবে এই আরএমএস ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানকার আরএমএস ভ্যালু কত আসতেছে দেখো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যখন আমরা নর্মাল ওই যে সিঙ্গেল ফেজে যখন পড়েছি, তখন এটার অ্যাভারেজ ভ্যালু কত ছিল বলো তো? ফুল ওয়েভ রেকটিফায়ারের VM/π না? 2 ফেজে আমরা যে 2 ফেজে ফুল ওয়েভ রেকটিফাইড করলে ওটার অ্যাভারেজ ভ্যালু কত ছিল? VM/π নাকি না? 2 VM/π ছিল নাকি? হ্যাঁ, 2 VM/π ছিল, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু এটা জেনারেলাইজড ফর্মুলা। তুমি কিউ এর ভ্যালু 2 দাও, কি পাচ্ছ দেখো। এখানে একটু চিন্তার বিষয় আছে। ইকুয়েশন 3.25 এ নো, সাইনটা 0 হবে না, সাইনটা 1 হয়ে যাবে। π/2, কিউ এর ভ্যালু 2 তো। আরে বাবা, π/, কোথায় 2 কেটে যাচ্ছে? সাইনের নিচে তো, সাইনের মধ্যে তো π/2 আসতেছে না। ইকুয়েশন 3.25, তাহলে সাইন π/2 আসতেছে 1, আর কিউ এর ভ্যালু 2, তাহলে 2 VM/π আসলো না? আসলো? তার মানে এটা বেশি ইন্টারেস্টিং না? তাহলে দেখো, এটা আমার জেনারেলাইজড ইকুয়েশন। দেখছো যে আমি ফেজ নাম্বার যা দিব, তাহলে এই ইকুয়েশনটা ব্যবহার করে আমি 2 ফেজ, 6 ফেজ, 3 ফেজ ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। কিন্তু সেখানে শর্ত থাকবে যে ফেজগুলা মধ্যে ডিফারেন্স হতে হবে, যে সাপ্লাই ভোল্টেজ গুলো ইকুয়ালি ডিস্টেন্স হবে, ফেজ ডিফারেন্স থাকতে হবে ফেজগুলোর মধ্যে সমান। একটার মধ্যে আর একটা যে ফেজ ডিফারেন্স ইকুয়ালি হইতে হবে, কিন্তু তা না হলে আবার হবে না। তা নাহলে আমরা ওই যে সেগমেন্ট গুলো সমান পাবো না। সেগমেন্ট গুলো সমান পাওয়ার জন্য আমাদের ইন্ডিভিজুয়াল যে ফেজ ডিফারেন্স, প্রত্যেকটা ফেজের থেকে প্রত্যেকটা ফেজের সমান থাকতে হবে সাপ্লাইয়ের যে ফেজ ডিফারেন্স, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ইমেলে দিস 360/q করে হতে হবে ভাই। এবং ওই যে ডায়োড গুলো অন থাকবে সমান টাইম। আচ্ছা, তাহলে এখানে আমরা একইভাবে আরএমএস ভ্যালু বের করব, ফাংশনের স্কোয়ার করে, তারপরে অ্যাভারেজ করে রুট করব, করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখানেও আমরা যদি দেখি ফর্মুলাটা কি কার্যকর হয় না, তাহলে কিউ এর ভ্যালু 2 বসাও, কি আসে দেখো। আমরা তো জানি যে সাইন ফুল ওয়েভের আরএমএস ভ্যালু কত? VM/√2 না? VM/√2, তাহলে এটা কি আসে? এটা কি √2 আসে? দেখো সাইন টার্ম 0 হয়ে যাচ্ছে এইবার। 2π/2 মানে সাইন পাই 0 হয়ে গেলে এখানে
কিউ বাই কিউ কেটে যাচ্ছে, পাই বাই পাই কেটে যাচ্ছে, তাহলে স্কোয়ার রুটের মধ্যে শুধু 1/2 থাকছে, তার মানে Vm/√2 আসতেছে, এটাও ঠিক আছে। এবার ইফ দ্য লোড ইজ লোড যদি পিওরলি রেজিস্টিভ হয়, লোড যদি রেজিস্টিভ হয় তাহলে কি হবে, সাপ্লাই কারেন্ট এবং সরি সাপ্লাই ভোল্টেজ এবং সাপ্লাই কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, তাই না? তাহলে আমার পিক কারেন্ট কখন পাবো, যখন আমার সাপ্লাই ভোল্টেজ পিকে থাকবে, যেহেতু রেজিস্টিভ। সাপ্লাই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যদি ফেজ ডিফারেন্স না থাকে, তাহলে ভোল্টেজ যখন পিকে কারেন্টও তখন পিকে, তাই না? তাহলে তাহলে পিক কারেন্ট থ্রু দ্য ডায়োড হবে কত, Vm/R। কারণ কোন একটা নির্দিষ্ট সময়ে, খেয়াল করে দেখো, এটা যদি আমাদের আউটপুট এই যে ভোল্টেজ হয়, আমার ম্যাক্সিমাম ভোল্টেজ Vm, এর বেশি তো কোনো সময় Vm এর থেকে বেশি ভোল্টেজ আউটপুটে কখনো আসতেছে না, ঠিক না? তাহলে তাহলে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ রেজিস্টিভ লোডে আমরা Vm/R পাবো। আর যেহেতু আমাদের আর হচ্ছে এই যে লোড রেজিস্ট্যান্স তো আমাদের আর, এই যে লোড রেজিস্ট্যান্স তো আর, তাহলে এই জায়গায় আমি লোডের মাথায় ম্যাক্সিমাম ভোল্টেজ Vm পেতে পারি। কিন্তু আমার যদি লোড যদি ইন্ডাকটিভ হয় তাহলে কিন্তু সমস্যা হবে। লোড ইন্ডাকটিভ হলে তখন ফেজ ডিফারেন্স আসবে, বুঝতে পেরেছো? ফেজ ডিফারেন্স আসলে আর আমি ওই পিক কারেন্ট পাবো না, তখন অন্য অন্যরকম হবে। কারণ যখন তখন হবে কি, ফেজ ডিফারেন্স ঘটবে, যে লোডের যখন পিক ভ্যালু, তখন হয়তো ইন্ডাক্টরের আবার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, ফেজ, তখন সে আবার পিকে থাকতেছে না, এরকম আর কি। যাই হোক, এটা একটা সিম্পল ক্যালকুলেশন। And we can find the RMS value of a diode current. এবার ডায়োড কারেন্টের RMS ভ্যালু বের করা হচ্ছে ওই Vrms/R, ওই একই কথা, এই ক্যালকুলেশন আর ওই ক্যালকুলেশন একই। এই আগে একটা আমরা প্রবলেম করেছিলাম এই ধরনের, এখানেও ওইরকম একটা প্রবলেম। এখানে 3 ফেজ, এটা 3 ফেজ, মানে 2 ফেজ না, 3 ফেজ স্টার কানেক্টেড, এটার ভ্যালু দেয়া আছে বিভিন্ন রকমের, সেগুলো ওই ক্যালকুলেশন করতে বলা হচ্ছে। ওই ফর্মুলা, ওই কিউ এর ভ্যালু এবার 3 বসিয়ে আমরা আগের মতো ওই এই ফর্মুলাগুলো ইউজ করে, ওই যে ফিল ফ্যাক্টর, ট্রানজিস্টর আমরা পড়ে আসছি না, ফিল ফ্যাক্টর, রিপল ফ্যাক্টর, ট্রানজিস্টর ইউটিলাইজেশন ফ্যাক্টর, এগুলো ফর্মুলা আমরা যে ক্লাসে পড়লাম, সেইগুলো ফর্মুলা ইউজ করে করে আমাদের এগুলো মান বের করতে হবে। এই আবার ওই যে কিউ ফেজের জন্য আবার ওই যে ফোরিয়ার সিরিজ অ্যানালাইসিস করছে, যে জেনারেলাইজ করে, এগুলো হচ্ছে কিউ 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 ফেজের জন্য এই এই যে বিএন ফ্যাক্টর গুলো, ফোরিয়ার যে কনস্ট্যান্ট গুলো আছে হারমোনিক্স এর, সেগুলো এন বিএন এর ভ্যালু গুলা কিউ দিয়ে এখানে বের করা হয়েছে আর কি, জেনারেলাইজ করার জন্য। এই
এইবার এখানে আবার এগুলো হচ্ছে আবার 3 ফেজ ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করেছে। 3 ফেজ ব্রিজ রেকটিফায়ার। আর আগেরটা ছিল ব্রিজ রেকটিফায়ার না, আমরা 6 ফেজ যেটা দেখলাম ওটা নর্মাল ছিল। তো আচ্ছা, এটা এত ডিটেলস তোমাদের এগুলো পরীক্ষায় আমি ছবি আঁকতে কখনোই বলবো না, জাস্ট একবার বোঝানোর জন্য এভাবে বিভিন্ন রকমের এখানে 5 আর 6 মানে ব্রিজ রেকটিফায়ার, এবার ক্রস কাপলিং হবে 5 আর 6। যখন 5 আর 6 দুটা অন থাকবে ক্ষেত্রে, বুঝতে পারছো? 56 না কিন্তু এটা, এই যে এখানে 5 আর 6, এই যে এটা 5 ডায়োড, এটা 6, এভাবে বিভিন্ন সময়ে জোড়ায় জোড়ায়, যেহেতু ব্রিজ রেকটিফায়ার তোমরা জানো, ব্রিজ রেকটিফায়ারে কি হয়, জোড়ায় জোড়ায় অন হয় না। ওই যে 2 ফেজে ব্রিজ রেকটিফায়ার করছো, এই জোড়া এক জোড়া ডায়োড অন থাকলে আর এক জোড়া ডায়োড অফ থাকে, তোমরা করেছো এভাবে জোড়ায় জোড়ায়। যেহেতু এটা 3 ফেজ, এভাবে জোড়ায় জোড়ায় বিভিন্ন পেয়ার অফ ডায়োডস অন থাকবে। এবং ম্যাক্সিমাম ভ্যালু এখানে √3 টাইমস অফ ভিএম হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজটা। এটার অ্যাডভান্টেজ হচ্ছে আমরা ম্যাক্সিমাম যে কারেন্ট, লোড কারেন্ট, সেটা বেড়ে তোমার ভিএম √3 বা √3 ভিএম পাচ্ছি, এটাই মেইন অ্যাডভান্টেজ। এখানেও দেখো ওই অ্যাভারেজ ভ্যালু বের করছে, এখানে তোমার ওই 0 to π/6, যেহেতু এই সময়টা একটা কন্ডাক্ট করতেছে, এবং এখানে ভিডিসির ভ্যালু বেড়ে গেছে 1.64 ভিএম, তারপরে আরএমএস বেড়ে গেছে 1.6 ভিএম। সবকিছু বেশি হচ্ছে, এখানে অনেক বেশি হচ্ছে, এটাই সুবিধা। এবং এখানে আমরা যদি ওই আগের এখানে দেখো এফিসিয়েন্সি 99.83% আসছে, এখানে ফর্ম ফ্যাক্টর 100.08%, তারপরে রিপল ফ্যাক্টর 4% কমে আসছে। এটা এই জিনিসগুলো ইমপ্রুভমেন্ট হচ্ছে এখানে আগের তুলনায়। আচ্ছা, এরপরে এই জটিলতা আর যাব না, এটাই আবার ওই যে আগের মতো 3 ফেজ, আবার ওই যে আরএল লোড, ব্যাটারি, ব্যাক ইএমএফ। তো এটাতে আমি যাব না, এটারও অ্যানালাইসিস আছে। এগুলো আসলে সিমিলার অ্যানালজি, কিন্তু ম্যাথমেটিক্যালি এগুলো জটিল হয়ে গেছে। তো এগুলো আর আমি যাচ্ছি না, যা দেখালাম ওগুলোই তোমরা একটু ভালো করে দেখলেই পারবে।
এবার আমরা চ্যাপ্টার 5-এ আসি। সিম্পল, এটা এতক্ষণ একটু তোমরা বেশি ম্যাথমেটিক্যাল জটিলতার মধ্যে ছিল, এবার আবার সহজ হয়ে যাবে এই চ্যাপ্টারটা। কোনটা? চ্যাপ্টার 4টা খুব একটা ইয়ে না, ডিভাইস গুলো ওগুলো তো আমরা, তোমরা বেসিক যেগুলো জানো, আমরা চ্যাপ্টার 4 আপাতত অফ রাখতেছি, দেখি পরে। এটা বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো, ঠিক আছে? কারণ আমার তো পাওয়ার ইলেকট্রনিক্স একটা বিরাট কোর্স, বুঝতে পারছো? এটা মানে পুরোপুরি ভালোভাবে করতে গেলে দুইটা সেমিস্টার ভাগ করা উচিত। 2 সেমিস্টার পড়ালে এটা মোটামুটি ভালো কাভারেজ হবে, কিন্তু তোমাদের তো 1 সেমিস্টারের কোর্স। আচ্ছা, এখন ডিসি ডিসি কনভার্টার্স, এটার মূল বিষয়টা কি ছিল? আমি আগে বলেছিলাম তোমাদেরকে ডিসি ডিসি কনভার্টার্সটা আসলে কি। ডিসি ডিসি কনভার্টার্স আর কিছুই না, আমরা ডিসি থেকে ডিসিতে কনভার্ট করবো। আসলে তাহলে চেঞ্জটা কি হবে বলতো? আলটিমেটলি কি চেঞ্জ হবে? অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে, হ্যাঁ, ঠিক আছে। একটু ওয়েট করো তোমার। আচ্ছা, এখানে বেসিক্যালি চপিং করা হয়, অন অফ অন অফ, অন অফ অন অফ করা হয়। এই জন্য আমাদের এটা স্কোয়ার ওয়েভের মতো আমরা আউটপুট ভোল্টেজ পাই, আউটপুট, তারপরে ইনপুট কারেন্টও এরকম আমাদের আসলে
চপিং করে হয়। তো এখানে আমাদের আমরা যদি এসি আউটপুট পাওয়ার আমরা যদি বলি, তাহলে আমাদের এসি আরএমএস আসবে, কারেন্ট ইন্টু এসি আরএমএস ভোল্টেজ আসবে। এই দুটা গুণ করলে পাওয়ার আমরা পাবো। কারণ আমরা যদি স্কোয়ার ওয়েভ করি, তাহলে স্কোয়ার ওয়েভের মধ্যে কি এসি আছে না? আছে। স্কোয়ার ওয়েভে একটা যদি ভোল্টেজ তুমি পাও, তাহলে তাহলে ওটা পিরিয়ডিক যদি হয়, তাহলে ওটাকে যদি আমরা ইয়ে করি, ফুরিয়ার সিরিজে অ্যানালাইসিস করি, তাহলে কি পাবো? একটা ডিসি কম্পোনেন্ট পাবো এবং অনেক হারমোনিক্স পাবো। সেই অনেক হারমোনিক্সের নেট আরএমএস ভ্যালু যদি আই নট হয়, তাহলে আউটপুট এসি পাওয়ার হবে আই নট ইন্টু ভি নট, আরএমএস ভোল্টেজ ইন্টু আরএমএস কারেন্ট। এগুলো হচ্ছে লোডের। আচ্ছা, এখন তাহলে এফিসিয়েন্সি আমাদের কিন্তু কনভার্টার এফিসিয়েন্সি কিন্তু পাওয়ার এফিসিয়েন্সি না। কনভার্টার বা কনভার্সন এফিসিয়েন্সি এটা হচ্ছে পিডিসি ডিভাইডেড বাই পি এসি। অর্থাৎ আমার ডিসি যত বেশি হবে তত আমাদের এফিসিয়েন্সি এখানে বেশি হবে। ডেফিনিশনটা এমন, কিন্তু এটা কিন্তু 100-এর থেকেও বেশি হইতে পারে। এই ডেফিনিশন, এটা মানে ডেফিনিশনটা উপরে দিয়ে দিয়েছে ডিসি অংশটা এইভাবে। তারপরে রিপল কারেন্টের ব্যাপার আছে, যে আরএমএস রিপল কন্টেন্ট অফ দি আউটপুট ভোল্টেজ, ওটা হচ্ছে আউটপুট আরএমএস স্কোয়ার মাইনাস অ্যাভারেজ স্কোয়ার। তারপরে আরএমএস রিপল কন্টেন্ট অফ ইনপুট কারেন্ট, এই ডেফিনিশন গুলা। রিপল ফ্যাক্টর আমার ভিএআর বাই ভিএ। ঠিক আছে, এখানে কিন্তু দুটা জিনিস আছে। একটা হচ্ছে যখন ট্রান্সফরমার থেকে পাওয়ার নেই, তখন কিন্তু আমাদের একটা সাপ্লাই এন্ডের রিপল ফ্যাক্টর ডেফিনিশন হচ্ছে রিপল ফ্যাক্টর অফ আউটপুট ভোল্টেজ আউটপুট লোড এন্ডে ভিএ, আর রিপল ফ্যাক্টর অফ দ্য ইনপুট কারেন্ট সেটা হচ্ছে ওই আইআর ডিভাইডেড বাই আইএস। আইএস মানে সাপ্লাইটা, সাপ্লাই এস সাপ্লাই বোঝানো হয়েছে। এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। আর আমরা তো অ্যাভারেজ কারেন্ট তো আমরা বের করতে পারি এইভাবে, 0 টু T1। T1 মানে কি? T1 মানে কি বলো দেখি? এখানে অন টাইম আমরা চপিং করব না, চপিং যখন করব তাহলে আউটপুটে কি পাবো? আবার ওই গ্রাফটা, এই যে এটা, আমরা জাস্ট সিম্পল চিন্তা করো, একটা ডিসি পাওয়ার সাপ্লাইকে তুমি লোডে লাগিয়েছো, লোডে লাগিয়ে একবার সুইচ অফ করে দিচ্ছ, একবার সুইচ অন করে দিচ্ছ, তাহলে কি পাবে? লোডে একবার অন পাবে ভোল্টেজ, একবার ভোল্টেজ পাবে না, তাই না? তো এই যে বিষয়টা, তাহলে অন টাইম আর অফ টাইম আছে। অন টাইম যদি T1 হয় আর অন অফ মিলে টোটাল যদি পিরিয়ড ক্যাপিটাল টি হয়, তাহলে এটা ডিউটি সাইকেল কত? ডিউটি সাইকেল বুঝো তোমরা? তাহলে আমি তো বলে দিলাম, অন টাইম একটা ফুল পিরিয়ডের জন্য ডিউটি সাইকেল হচ্ছে অন টাইম ডিভাইডেড বাই পিরিয়ড ক্যাপিটাল টি। তাহলে আমার যদি চপিং করি, অন অফ করি লোডটাকে একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে, তাহলে অন টাইম যদি T1 হয় আর অফ টাইম যদি T2 হয়, আর T1 প্লাস T2 ইকুয়াল টু ক্যাপিটাল টি, তাই না? তাহলে তার ডিউটি সাইকেল কত? T1 বাই বড় হাতের টি। হ্যাঁ, T1 বাই ক্যাপিটাল টি, অথবা T1 ডিভাইডেড বাই T1, নিচে হবে T1 প্লাস T2 মানে ক্যাপিটাল টি, রাইট? এটা হচ্ছে ডিউটি সাইকেল।
তাহলে এটার অ্যাভারেজ অ্যাভারেজ কারেন্ট কিভাবে বের করবে? অ্যাভারেজ কারেন্ট কিভাবে বের করবে? এই ফর্মুলাটা অ্যাভারেজ কারেন্টটা তুমি ইন্টিগ্রেট করবে ফাংশনটাকে 0 থেকে t1, তখন ফাংশনের ভ্যালু হচ্ছে v0, রাইট? তারপরে তাকে ইন্টিগ্রেট করে ভাগ করবে কি দিয়ে? নেট টোটাল টাইম পিরিয়ড দিয়ে। তাহলে ওই পুরো একটা ফুল পিরিয়ডের অ্যাভারেজ কারেন্ট, সরি অ্যাভারেজ ভোল্টেজ পেয়ে গেলে, অ্যাভারেজ লোড ভোল্টেজ এটা। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে t1/t ইন্টু ভিএস। v0 এর ভ্যালু কি? সাপ্লাই ভোল্টেজের সমান না? আমি সিম্পল একটা লোড সরাসরি রেজিস্টিভ লোড লাগিয়ে দিয়েছি, ধরো পাওয়ার সাপ্লাইয়ের সাথে দিয়ে চপিং করতেছি, তাহলে আমার লোড ভোল্টেজ কত হবে? সাপ্লাই ভোল্টেজের সমান, সাপ্লাই ভোল্টেজের যে ডিসি ভ্যালু ভিএস সেটা সমান হবে। তাহলে আমি v0 এর জায়গায় ফাংশন ইউজ করব ভিএস ডিটি। তো ভিএস তো কনস্ট্যান্ট বের হয়ে যাবে, তারপরে ডিটির ইন্টিগ্রেশন করলে হবে টি কে আমি লিমিট বসায় দিলে t1 - 0 থাকবে t1। তাহলে আমার t1/t ইন্টু ভিএস আসবে অ্যাভারেজ ভ্যালু, ঠিক না? এই t1/ts কে আমরা অনেক সময় ওই ডিউটি সাইকেল বলি, কে দিয়ে প্রকাশ করি? হ্যাঁ, t1 এটাকে কে দিয়ে লিখছে? 1/t মানে তো এফ, হ্যাঁ ফ্রিকোয়েন্সি, 1/t মানে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এই হলো। তাহলে এখন তাহলে অ্যাভারেজ ভ্যালু কার উপর নির্ভর করছে? ইকুয়েশন 5.8 কি বলছে? যে অ্যাভারেজ, হ্যাঁ ডিউটি সাইকেল। তাহলে ডিউটি সাইকেল যদি আমার যদি 100% হয়, পুরোটাই যদি অন থাকে, তাহলে t1 ইকুয়ালস টু ক্যাপিটাল টি না? ধর আমি চপিং করতেছি না, পুরাই অন রাখলাম, তাহলে কি হবে? তাহলে ডিউটি সাইকেল কত হবে? 1 না? জি স্যার। ডিউটি সাইকেল যদি 1 হয়, তাহলে তার অ্যাভারেজ ভ্যালু কি হবে? সাপ্লাইয়ের সমান হবে, কারণ অফ নাই তো কোনো। সাপ্লাইয়ের অ্যাভারেজ ভ্যালু মানে ডিসি ভ্যালু, সাপ্লাই ভোল্টেজ ডিসি ভিএস, তাহলে কে এর ভ্যালু 1 দিলে ভিএস হয়ে যাচ্ছে অ্যাভারেজ ভ্যালু, যা সাপ্লাই দিচ্ছে পুরোটাই অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ লোড কারেন্ট আইএ এরপর বলা হচ্ছে, দি অ্যাভারেজ লোড কারেন্ট আইএ। আমরা তাহলে অ্যাভারেজ ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে আই ইকুয়াল টু v/r পেয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে? এই চপিংটা যে এখানে দেখানো হয়েছে, একটু আগে যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে এখানে দেখানো হয়েছে। এই যে সিম্পল, এতক্ষণ আমি যেটা বললাম এই যে ফিগারে, এই যে বোঝা যাচ্ছে? এই যে চপিং, এখানে সাপ্লাই ভোল্টেজ ভিএস আছে, এটাকে আমি একটা সুইচ দিয়ে চপিং করছি। চপিং করলে আমার এই যে আউটপুট ভোল্টেজ আইদার ভিএস পাচ্ছি অথবা 0 পাচ্ছি, t1 t2 এই আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন কোনো পয়েন্ট প্রশ্ন আছে তোমাদের কারো? এখন জিজ্ঞেস করতে পারো, আছে? নাই? আচ্ছা, এই গ্রাফটা কি? এই গ্রাফটা কি বলছে? মানে কি? এই গ্রাফটা বেসিক্যালি 1/k এর গ্রাফ না? ফাংশনটা কি মনে হচ্ছে? 1/x না? এক্স অক্ষ যদি, এটা কি হাইপারবোলার মতো না? জি স্যার। আমি যদি তোমাকে জাস্ট
ওয়াই ইকুয়াল টু 1/x, এরকম একটা গ্রাফ আঁকতে বলি, তাহলে তুমি কিরকম গ্রাফ এক্সপেক্ট করবে? এরকম না? জি স্যার। ওয়াই ইকুয়াল টু 1/x, চিন্তা করো। এক্স এর ভ্যালু যখন 0 হবে তখন ওয়াই এর ভ্যালু হবে ইনফিনিটির দিকে, আর এক্স এর ভ্যালু যখন ইনফিনিটির দিকে ওয়াই এর ভ্যালু তখন 0-র দিকে। অ্যাসিমটটিক বলে, অ্যাসিমটট। টাচ করবে না, কিন্তু মনে হবে টাচ করছে ইনফিনিটির দিকে, এই তো। আচ্ছা, গা ঘেসে যাবে। তাহলে এটা 1/k। তাহলে আমি এক্স চক্রের নাম দিয়েছি ডিউটি সাইকেল, কে। বুঝতে পারছো? এক্স অক্ষ দিয়েছি ডিউটি সাইকেল, আর আর ওয়াই অক্ষ দিয়েছি ইফেক্টিভ ইনপুট রেজিস্ট্যান্স। সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি, বিষয়টা কি ইফেক্টিভ ইনপুট রেজিস্ট্যান্স আর তা কি। তাহলে এখানে এটা হচ্ছে আর ইকুয়াল টু ভি বাই ইফেক্টিভ ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে তোমার, আমরা যদি এখানে কি বলবো এটাকে, এই যে এখানে যে কে আছে না, কে, এখানে যদি চিন্তা করো আর ইকুয়ালস টু, না আর এখানে যদি আমরা যদি চিন্তা করি এই কারেন্টের ভ্যালু, এখান থেকে যদি আমি এটা দ্বারা এই ছবিতে বোঝা যাবে, এই ছবিতে, হ্যাঁ এই ছবিতে একটু চিন্তা করো যে আমার কারেন্ট কম লাগতেছে, সরি সাপ্লাই ভোল্টেজ যদি আমি চিন্তা করি, সাপ্লাই ভোল্টেজ যদি চিন্তা করি যে ইনপুট রেজিস্ট্যান্সটা আমি কি দেখি, ইনপুট রেজিস্ট্যান্সটা দেখি আই ইকুয়াল টু ভি বাই আর, আই ইকুয়াল টু ভি বাই আর, অর্থাৎ আমি, অথবা আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে আর ইকুয়ালস টু ভি বাই আই, আমি সাপ্লাই, আমি ইনপুট বলতে সাপ্লাইকে বোঝাচ্ছি। সাপ্লাই কি দেখতেছে বলো তো? সাপ্লাই দেখতেছে আর ইকুয়ালস টু ভি বাই আই। এটা চিন্তা করো, রেজিস্ট্যান্স মানে ভি বাই আই। সাপ্লাই কি দেখতেছে? আমি সাপ্লাই দেখতেছে, আমি সাপ্লাই দেখতেছে আমার ভোল্টেজ আমি ভিএস দিয়ে রেখেছি, তাই না? সাপ্লাই কি দেখতেছে বলো? সুইচের বাম পাশে যে সাপ্লাই, সাপ্লাই কি দেখতেছে? তার ভোল্টেজ ডেলিভারি সে কি দিয়েছে বলো? ভিএস। সুইচ অন করতেছে কি অফ করতেছে সেটা তার বিষয় না, সে দেখতেছে আমি একটা সিস্টেমের মধ্যে ভোল্টেজ সাপ্লাই দিয়ে রেখেছি ভিএস পার্মানেন্টলি। এখন ওখানে সুইচ করে, সুইচিং এর মাধ্যমে ওখানে কারেন্টটাকে মডুলেট করা হচ্ছে। কখনো কারেন্ট আমি পাচ্ছি ফুল কারেন্ট, কখনো জিরো কারেন্ট, এই তো। তাহলে আমার যে ইফেক্টিভ কারেন্ট সেটা কিন্তু মডুলেট হচ্ছে। সেই ইফেক্টিভ কারেন্টটা আমার, এটা যদি অন থাকতো, খেয়াল করে দেখো, এটা যদি আমার অন থাকতো পুরো টাইমটা, তাহলে ইন সাপ্লাই দেখতো আমার সাপ্লাই ভোল্টেজ ভিএস, আর সারাক্ষণ কারেন্টের মান কি দেখতো? আই নট ভিএস বাই আর দেখতো, তাই না? কারেন্টের মান সে কি দেখতো? ভিএস বাই আর দেখতো। এখন এই কারেন্টের মান কি সে ভিএস বাই আর দেখছে? কখনো ভিএস বাই আর দেখছে, কখনো জিরো দেখছে। তাহলে ইফেক্টিভ কারেন্টটা কি হচ্ছে বলতো? ইফেক্টিভ কারেন্টটা কমে যাচ্ছে না? বা অ্যাভারেজ কারেন্ট যদি আমি বলি, কমে যাচ্ছে না? ডিউটি সাইকেলের রেশিও অনুযায়ী ডিউটি সাইকেল যদি আমার 1 হয়, তাহলে আমি ফুল কারেন্ট পাচ্ছি ভিএস বাই আর।
সারাক্ষণ। আর ডিউটি সাইকেল যদি আমার আস্তে আস্তে 1 থেকে কমতে থাকে, তাহলে এই অ্যাভারেজ বলো, আরএমএস বলো বা ইফেক্টিভ যে ভ্যালুগুলো কারেন্টের সেটা কমে যাচ্ছে। তার মানে কি? তার মানে আমার এই সুইচটা যদি লাগানো থাকতো, তাহলে ইনপুট ইম্পিডেন্স কন্টিনিউয়াসলি লাগানো থাকতো, তাহলে আমি ইফেক্টিভ ইনপুট রেজিস্ট্যান্স কি দেখতাম? আর দেখতাম নাকি? এখন সারাক্ষণ আর দেখতেছি না। কি দেখতেছি? আর এর থেকে কম না বেশি? এটা চিন্তা করে বললো। ডিউটি সাইকেলের উপর নির্ভর করতেছে নাকি? হ্যাঁ, ডিউটি সাইকেলের উপর নির্ভর করছে। ডিউটি সাইকেল মানে তো ও 1 থেকে কম ডিউটি সাইকেল। হ্যাঁ, তার মানে কি? এই তো ভালোই বলেছো। তার মানে আমি এখন এই সাপ্লাই দেখতেছে যে রেজিস্ট্যান্সটা বেশি, কারণ যখন অফ করে দিতেছে তখন তো সার্কিটের রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে ইনফিনিট। খোলা অফ টাইমে কি সার্কিটের ইনপুট ইম্পিডেন্স কি ইনফিনিটি না? ভেরি হাই। যখন লাগাচ্ছ তখন আর হচ্ছে। আর কারেন্টের মাধ্যমে যদি কন্টিনিউয়াসলি যে ভিএস বাই আর, সেই কারেন্টটা এখন আমার যাচ্ছে। সেই জন্য আমাদের এই ইফেক্টিভ যে ইনপুট রেজিস্ট্যান্স, সেটাকে আমরা এই ফাংশন অফ কে বলবো, এই বা নর্মালাইজড, এটা ফাংশন অফ কে, এবং এটা 1/k এর প্রপোর্শনাল হবে। 1/k এর প্রপোর্শনাল। কে এর মান যত ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, ইফেক্টিভ ইনপুট ইম্পিডেন্স তত কি বাড়বে না কমবে? কে এর মান যত ছোট, তত এই ইম্পিডেন্সটা কি বাড়লো না কমলো? গ্রাফ থেকে না, এমনি কনসেপ্ট থেকে বলো। বাড়লো না? যত এই কে এর মান কম, তত তত ইফেক্টিভ কারেন্ট কম, কারণ অফ টাইম তখন বেড়ে যাচ্ছে, অন টাইম কম, তারপর নেট ইফেক্টিভ কারেন্ট কম, তারপর রেজিস্ট্যান্স বেশি। এবং এই নির্ভরশীলতা হচ্ছে 1/k এর প্রপোর্শনাল। এর জন্য এটা কিন্তু অ্যাকচুয়াল আর এর ভ্যালু না, এটাকে এই যে নর্মালাইজড বলা হয়েছে, এটা নর্মালাইজড ইফেক্টিভ ইনপুট ইম্পিডেন্স। অর্থাৎ কোন একটা ভ্যালু দিয়ে এটাকে গুণ বা ভাগ করে ফাংশনটাকে দেখানো হয়েছে। এটা বেসিক্যালি আর দিয়ে ভাগ করা হয়েছে। আমি তোমাকে বলি, ইফেক্টিভ ইনপুটের ইম্পিডেন্স হচ্ছে আর ডিভাইডেড বাই কে। আর ডিভাইডেড বাই কে, বুঝতে পেরেছ? ইফেক্টিভ ইনপুট ইম্পিডেন্স হচ্ছে আর ডিভাইডেড বাই কে। এখন আর এর মানও তো আর এর ভ্যালু তো আমি জানি না, তাহলে তো আর এর ভ্যালু উপর নির্ভর করে অ্যাকচুয়াল গ্রাফটা। তাহলে আমি যদি আর দিয়ে ভাগ করি, আমি যদি নর্মালাইজড বলে কোন একটা ভ্যালু দিয়ে ভাগ করে দিই, তাহলে আর ডিভাইডেড বাই কে কে যদি আমি আর দিয়ে নর্মালাইজড করি, অর্থাৎ আর দিয়ে ভাগ করি, তাহলে এটা আসবে 1/k। তাহলে এটা আসবে 1/k। এটা সেই জন্য ওই আর এন কে, অর্থাৎ নর্মালাইজড অফ ইফেক্টিভ ইনপুট, এটা 1/k এর গ্রাফ আসলে। বুঝতে পেরেছ? আমার কথা ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা কি পেলাম? ডিসি টু ডিসি কনভার্সনে একটা মজার জিনিস দেখলাম, যে ইফেক্টিভ ইনপুট রেজিস্ট্যান্স ভ্যারি করে with the variation of k, and as k decreases, input resistance increases, and this ratio is 1/k. এটার এখন আমরা অ্যাভারেজ ভ্যালু বের করেছিলাম কত? কে ভিএস, তাই না? প্রথম ফাংশনে যে দেখলাম এখানে, এই যে ইকুয়েশন 5.8, অ্যাভারেজ
আউটপুট ভোল্টেজ বা লোড ভোল্টেজ কেভিএস। তাহলে আরএমএস ভ্যালু কি হবে? তাহলে ওই ফাংশনটাই আবার ইউজ করব, স্কোয়ার করে অ্যাভারেজ করে, এই যে স্কোয়ার করে অ্যাভারেজ করেছি কোন পর্যন্ত, ফাংশনটার মান নিয়েছি কেটি মানে কি টি1 না, কে টি মানে কি টি1 পর্যন্ত না, স্যার। কে হচ্ছে টি1 ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, তাহলে কেটি হচ্ছে টি1, কেটি1। তাহলে 0 to t1 নিলাম, নিয়ে পুরো সাইকেল দিয়ে আমরা ভাগ করব, তারপরে স্কোয়ার করব ফাংশনকে। স্কোয়ার যখন করবো ফাংশনের মান বসিয়ে তখন ভিনোটের ভ্যালু কত, ভিনোটের ভ্যালু কত ভিএস, ভিনোট তো আউটপুট জেনারেল ভোল্টেজ, যখন ভোল্টেজটা পাচ্ছে কত পাচ্ছে ভিএস পাচ্ছে না, 0 to t1 টাইম পর্যন্ত ফাংশনের ভ্যালু কত ক্যাপিটাল ভিএস, এই সেটা তুমি ক্যাপিটাল ভিএস স্কোয়ার বসিয়ে দাও, যেহেতু ওটা কনস্ট্যান্ট ওই বের হয়ে √কে ভিএস আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরএমএস ভ্যালু √কে ভিএস এর সমান, আর অ্যাভারেজ ভ্যালু হচ্ছে শুধু কে ভিএস এর সমান। ক্লিয়ার? এখন আমরা যদি স্ক্রিনে অন্য জিনিস চলে আসে না, এটা আবার কি আসলো, স্ক্রিন দেখা যাচ্ছে এখন না? হুম, বই। ওকে, এখন ওহো সরি, বই চলে গেছে নাকি? বই চলে গেছে। আমরা চ্যাপ্টার কি দেখতেছি না, 5? তাহলে এই গ্রাফটা আমরা দেখে ফেললাম। আচ্ছা, এই আরএমএস ভ্যালুটা বের করলাম আমরা। এখন ইনপুট পাওয়ার, আচ্ছা
পাওয়ার এমন একটা জিনিস, এটা ইনপুটে যে পাওয়ার দিচ্ছি আমরা, আউটপুটে তো সেই পাওয়ারই পাবো, তাই না? এখানে কারণ আমাদের তো এখানে কোনো অন্য লস এলিমেন্ট নাই, শুধু লোড আর সাপ্লাই, আর তো কোনো এলিমেন্ট নাই। তাহলে আমাদের ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার ইনফ্যাক্ট সেমই হবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে ইনপুট পাওয়ার হবে 1/T। এটা আসলে এই ওই কারেন্ট এবং ভোল্টেজ গুণ করে, যেহেতু এটা ডিসি, এই জন্য একইভাবেই আমরা এটা বের করেছি। তাহলে আমাদের এখানেও তোমার পাওয়ার হচ্ছে, নর্মালি পাওয়ার কি হতো যদি ডিউটি সাইকেল না থাকতো, v²/r, তাই না? এবার জাস্ট পাওয়ারের সাথে ডিউটি সাইকেলটা কে গুণ হয়ে যাচ্ছে। আর ওই যে ইফেক্টিভ ইনপুট রেজিস্ট্যান্স, যেটা একটু আগেই আমি বলে ফেলছিলাম যে R/K হবে, ইকুয়েশন 5.11 এখানে দেখাচ্ছে। এটা দেখাচ্ছে যে সাপ্লাই ডিভাইডেড বাই অ্যাভারেজ কারেন্ট, অন অফ মিলিয়ে অ্যাভারেজ যে কারেন্টটা সেটা হচ্ছে IA, তাই না? অ্যাভারেজ কারেন্ট হচ্ছে IA। অ্যাভারেজ কারেন্ট কত? IA। আই এর মান কত অ্যাভারেজ কারেন্ট? KVS/R। হ্যাঁ। অ্যাভারেজ ভোল্টেজ কত ছিল? KVS। অ্যাভারেজ ভোল্টেজ কি ছিল লোডের? KVS ছিল। তাহলে অ্যাভারেজ কারেন্ট হচ্ছে KVS/R। তাহলে ইফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে সাপ্লাই ভোল্টেজ সে কি দিয়েছে আর অ্যাভারেজ কারেন্ট কি ডেলিভারি দিচ্ছে, তাই না? এটা ডেলিভারি দিচ্ছে, সেই জন্য এই যে R/K আসছে, যেটা একটু আগে আমি বলেছিলাম তোমাদেরকে। আর ওই গ্রাফটা দেখানো হয়েছে এই নর্মালাইজড আর এর, ওই RI হচ্ছে R/K, আর R নর্মালাইজড কে হচ্ছে, এটাকে R দিয়ে ভাগ করা হয়েছে, ভাগ করলে 1/K হবে, ওই জন্য RN নর্মালাইজড এর ভ্যালু 1/K এর গ্রাফ আঁকা হয়েছে ওখানে। ঠিক আছে, এখানে একটা জিনিস বলা হচ্ছে যে ডিউটি সাইকেলটাকে আমরা দুই ভাগে ইয়ে করতে পারি, কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি মোড আর একটা হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি মোড। কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি অপারেশন হচ্ছে যে আমি ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড ফিক্স রাখবো, চপিং করব, যে টাইম পিরিয়ডটা ফিক্স রাখবো। আমি যদি অন টাইম বাড়াই তাহলে অফ টাইম কমাবো, অর্থাৎ আমার পিরিয়ডটা ফিক্স থাকবে, পিরিয়ডটা ফিক্স থাকবে। বুঝতে পেরেছ? এটাকে বলা হয়, তাহলে পিরিয়ড যদি আমি ফিক্স রাখি তাহলে আমার ফ্রিকোয়েন্সি ফিক্স থাকবে, তাহলে আমার ফ্রিকোয়েন্সি ফিক্স থাকবে, কারণ আমি একটা নির্দিষ্ট সময় পর পর আমি তাকে যে অন করব, একটা নির্দিষ্ট সময় পর পর যে অন করব, সেই নির্দিষ্ট সময়টা আমার ফিক্সড, কারণ এক টাইম পিরিয়ড কতক্ষণ অন করব সেটা ভিন্ন কথা, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যে সে তাকে যে অন করব, হ্যাঁ, আবার একটা নির্দিষ্ট সময় পর পর যে অফ করব, এই নির্দিষ্ট সময়টা আমার যেহেতু ফিক্সড, ক্যাপিটাল টি, সেই জন্য এখানে আমার সুইচিং ফ্রিকোয়েন্সিটা হবে কনস্ট্যান্ট, এই জন্য এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি অপারেশন। এবং এটাকে অনেক সময়, এটার আর একটা নাম আছে যে পালস উইথ মডুলেশন, PWM। অর্থাৎ আমি যদি একটা পালসের সাথে তুলনা করি, যে কিছু সময় অন কিছু সময় অফ, এই অন টাইম কে আমরা পালস বলে থাকি, তাহলে পালসের উইথটা কি করছি আমরা, মডুলেট করছি, তাই না, উইথ রেসপেক্ট টু দ্য হোল পিরিয়ড।
এটা বুঝতে পেরেছো কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি অপারেশনটা? আচ্ছা, এবার তাহলে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি অপারেশনটা কি? তাহলে ফ্রিকোয়েন্সি ভ্যারি করা হচ্ছে। ফ্রিকোয়েন্সি ভ্যারিটা কিভাবে করানো হচ্ছে? যে আমি এই ক্ষেত্রে কি করব, আমি ডিউটি সাইকেল চেঞ্জ করব, কিন্তু ওই অন টাইম চেঞ্জ করব না, T1 ফিক্স রাখবো। খেয়াল করে দেখো, আগের বার কি করেছি, ক্যাপিটাল টি ফিক্স রেখেছিলাম, T1 কে চেঞ্জ করেছি, তাই না? কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি অপারেশনে ক্যাপিটাল টি ফিক্স ছিল, টি স্মল T1 চেঞ্জ করেছি। এইবার স্মল T1 ফিক্স রেখে আমি যদি ক্যাপিটাল টি বদলাই, তাহলেও কিন্তু ডিউটি সাইকেল বদলে যাচ্ছে নাকি? বদলে যাচ্ছে। আমি ক্যাপিটাল T1 ফিক্স রাখলাম, সরি স্মল T1 ফিক্স রাখলাম, বড়টিকে আমি বড় করলাম বা ছোট করলাম, তাহলে আমি তাহলে ডিউটি সাইকেলকেও তো আমি চেঞ্জ করতেছি এখন, তাই না? কে ভ্যারি হচ্ছে, কিন্তু ফ্রিকোয়েন্সি কি ঠিক থাকবে? তাহলে ক্যাপিটাল টি চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ফ্রিকোয়েন্সি ভ্যারি হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি অপারেশন। ক্লিয়ার? তাহলে এই দুই মোডে আমরা এই অন অফ করতে পারি, সেটা এখানে বলা হবে, যে একটা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি অপারেশন অর কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি অপারেশন। এখন এই ফাইন্ডিং দ্য পারফরমেন্সেস অফ এ ডিসি ডিসি কনভার্টার, এর পারফরমেন্স যদি আমরা অ্যানালাইসিস করি, ওই যে ফিগার দেওয়া আছে, কি দেওয়া আছে, ডিসি ডিসি যে কনভার্টারের কি ছিল, একটা আর ছিল, তাই না? একটা সুইচ ছিল আর একটা সাপ্লাই ছিল, এই তো। তো ওই আর এর মান একটা প্রবলেম দেওয়া হয়েছে 10 ওহম, সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট, এটা ঠিক আছে। তারপরে একটা জিনিস বলছে যে চপার মানে সুইচ ভোল্টেজ ড্রপ হচ্ছে, সুইচটা যে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে যদি সুইচিং করি, একটা ট্রানজিস্টার হোক বা একটা মসফেট হোক বা জেফেট হোক, তাহলে ওই ডিভাইস তো আর একেবারে ফুল কন্ডাক্টর না, ওখানে একটা ভোল্টেজ ড্রপ আসতে পারে না? আইডিয়ালি ভোল্টেজ ড্রপ 0 হবে সুইচে, কিন্তু প্র্যাকটিক্যালি তো হয় না। সেই ভোল্টেজ ড্রপটা বলতে সামান্য একটা 2 ভোল্ট ড্রপ হচ্ছে, এই চপার VCH, বুঝতে পেরেছো? হ্যাঁ, ড্রপটা সুইচে হচ্ছে। সুইচটাকে তো আমরা ফুল কন্ডাক্টর হিসেবে আইডিয়ালি চিন্তা করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি হয় না। সেটা হয়, ড্রপ হবে, ওটা তো ডিভাইস দিয়ে যদি করি, ট্রানজিস্টর দিয়ে করি সুইচিং বা ফেড দিয়ে করতে পারি, কিছু ড্রপ তো হবে প্র্যাকটিক্যালি। সেটা 2 ভোল্ট বলা হচ্ছে, চপারের অ্যাক্রসের ড্রপ, ওটা চপিং করতেছে তো এই। আর ওই চপিং ফ্রিকোয়েন্সি 1 কিলো হার্জ, অর্থাৎ 1 মিলি সেকেন্ড, টাইম পিরিয়ড কত? 1 মিলি সেকেন্ড। আর কে হচ্ছে বলা হয়েছে 0.5, ডিটি সাইকেল বলছে 50%, মানে অন টাইম আর অফ টাইম সমান, এবং এটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি মোডে অপারেশন হচ্ছে, তাই না? যেহেতু ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট বলে দিয়েছে 1 কিলো হার্জ, কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি অপারেশন বা পালস উইথ মডুলেশন PWM মোডে কাজ করছে 0.5 ডিটি সাইকেলে। তাহলে এখন প্রশ্নগুলা এর এর প্রশ্নই বড়, উত্তর ছোট। প্রথম প্রশ্ন হলো অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ কত হবে? KVS আমরা যে পড়ে আসি। আচ্ছা, এখন KVS হবে না, কি হবে? এখন নেট ভোল্টেজ কত?
ভিএস মাইনাস ভি চপ, তাই না? লোডে তো আর ভিএস পড়তেছে না, এখন কি পড়তেছে? 2 ভোল্ট বিয়োগ হয়ে পড়তেছে, তাই না? নেট লোড ভোল্টেজ এখন কত? ভিএস মাইনাস ভি চপ। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কে ভিএস। এখন হবে কে ইন্টু ভিএস মাইনাস ভি চপ আর, এই যেটা। তাহলে 2 ভোল্ট কমে এখানে 218 হবে ইফেক্টিভ ভিএস, তাই না? ইন্টু কে, এ হয়ে গেল 109 ভোল্ট অ্যাভারেজ ভোল্টেজ। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু আমরা কি করে আসছি? রুট ওভার কে ভিএস। রুট ওভার কে ভিএস মানে এখন ভি মাইনাস ভি চপ আর, এটা চলে আসবে। এরপরে আমাদের সি নম্বর, কনভার্টার এফিসিয়েন্সি। তাহলে কনভার্টার এফিসিয়েন্সি হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ওই গেল ইনপুট পাওয়ার। এই যে এখানে আলটিমেটলি আমাদের বের করতে হবে কনভার্টার এফিসিয়েন্সি মানে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। তাহলে আমাদের আউটপুট পাওয়ার কত? আউটপুট আরএমএস পাওয়ার হবে ওই যে ভি স্কোয়ার বাই আর কে আমি আরএমএস করব ওই ফর্মুলা দিয়ে। এবার এই ভি নটের ভ্যালু ভিএস এর জায়গায় ভিএস মাইনাস ভি চপ হোল স্কোয়ার আসবে। এ করে আমি পাচ্ছি আমার আউটপুট পাওয়ার এইটা 376.2 ওয়াট। আর ইনপুট পাওয়ার কি? ভিএস ইন্টু আইডিটি। এখন তোমাদের প্রশ্ন একটু এখানে দুটো আলাদা হচ্ছে কেন বলতো? হ্যাঁ, এবার লোডের পাওয়ার হচ্ছে লোড ভোল্টেজের সাথে লোড কারেন্ট। তো লোড ভোল্টেজ তো 2 কমে গেছে। লোড কারেন্ট আর সাপ্লাই কারেন্ট ঠিক আছে, কিন্তু সাপ্লাই এন্ডে ভোল্টেজ তো আর ভিএস, লোড এন্ডে ভোল্টেজ হচ্ছে ভিএস মাইনাস ভি চপ। সাপ্লাই এন্ডে ভোল্টেজ হচ্ছে সাপ্লাই ভোল্টেজ ভিএস পুরাটাই, ঠিক না? কারেন্ট বোধ এই জন্য ওইখানে আমরা ওই ভিএস স্কোয়ার বাই আর ব্যবহার করতে পেরেছি, মানে ভি নট স্কোয়ার বাই আর। কিন্তু এখানে আমি ভি নট স্কোয়ার বাই আর ব্যবহার করতে পারবো না। সাপ্লাই ভোল্টেজ ইন্টু সাপ্লাই কারেন্ট, এই জন্য এখানে ভিএস ইন্টু আই ব্যবহার করা হয়েছে। করাতে আমাদের এখানে ভিএস আগেরটাতে ছিল ভিএস মাইনাস ভি চপ হোল স্কোয়ার। এবার আমাদের ওইভাবে আমরা করতে পারবো না, আমাদের ভিএস ইন্টু ভিএস মাইনাস ভি চপ বাই আর এইভাবে ব্যবহার করতে হবে। কারেন্টের মান হচ্ছে এইটা আর ভোল্টেজের মান হচ্ছে এইটা। এবার আমাদের এটা 2398 ওয়াট আসলো। ইনপুট পাওয়ার বেশি, আউটপুট পাওয়ার কম। আসলে এই বাকি আউটপুট পাওয়ারটা কোথায় চলে গেছে? টপের অ্যাক্রসে সুইচিং এলিমেন্টে ডিসিপেট করছে, লস হয়েছে এটা। তাহলে আমার কনভার্টার এফিসিয়েন্সি কত হলো? 99.09%। ঠিক আছে। তারপরে ডি নম্বর প্রশ্ন কি ছিল? হচ্ছে ইফেক্টিভ ইনপুট রেজিস্ট্যান্স। তো ইফেক্টিভ ইনপুট রেজিস্ট্যান্স আমরা তো আর বাই কে পড়ে আসছি না ফর্মুলা। তারপরে আরএমএস এফ নম্বর প্রশ্ন হচ্ছে ই হচ্ছে রিপল ফ্যাক্টর, এফ হচ্ছে আরএমএস ভ্যালু অফ দি ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ দ্য হারমোনিক। আচ্ছা, এখন এখানে আবার একটা ঘাপলা আছে। এই ইফেক্টিভ ইনপুটের সরাসরি আমরা 1/k ব্যবহার করতে পারবো না, কারণ এখানে চপার এলিমেন্ট ঢোকাতে ভি চপ থাকাতে ঝামেলা হয়ে গেছে। ভি চপ থাকার জন্য ইফেক্টিভ ইনপুট ইম্পিডেন্স আমরা ব্যবহার করতে হবে সাপ্লাই ভোল্টেজ
ডিভাইড বাই অ্যাভারেজ ভোল্টেজ। এখন ভি অ্যাভারেজের ভ্যালু তো চেঞ্জ হয়ে গেছে, এই যে 109 ভি অ্যাভারেজে ভি চপ আসছিল না ক্যালকুলেশনে, এই যে ভি অ্যাভারেজ কোথায়, ভি অ্যাভারেজ হবে এবার আমাদের 109 109 বাই 10, 109 বাই 10 আসছে ভি অ্যাভারেজ বাই আর। আচ্ছা 109 ক্যালকুলেশনটা কি আগে করছিলাম এখানে? জি স্যার, এ ওই নম্বরে। যে ওই যে এ নম্বরে, হ্যাঁ এ নম্বরে এখানে। তাহলে ভি অ্যাভারেজ বাই আর হচ্ছে আমার ইফেক্টিভ ইনপুট কারেন্ট। ইফেক্টিভ ইনপুট কারেন্টকে আমি এই সাপ্লাই, কি সাপ্লাই তো ফিক্সড, সারাক্ষণ সে ভিএস দিয়ে রেখেছে, আর অ্যাভারেজ যে ইনপুট কারেন্ট যাচ্ছে সেটাতে ভাগ করলে ইফেক্টিভ ইনপুট রেজিস্ট্যান্স বের হয়ে যাবে, সেটা বের হয়েছে 20.18 ohms। আর আর রেজিস্ট্যান্সের মান কত দেওয়া ছিল? প্র্যাকটিক্যালি 10। রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু লোডের ভ্যালু হচ্ছে 10 ohms, কিন্তু আমার চপিং করার জন্য ইনপুট ইম্পিডেন্স ইফেক্টিভ বেড়ে গেছে, বেড়ে দেখাচ্ছে কত? 20, 10-18। আর রিপুল ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে ভি আর ডিভাইডেড বাই ভি এ, আমরা তো আগে দেখে আসছি, এবং সেটা হচ্ছে ফর্মুলাটা আলটিমেটলি আমরা আগে বলছি 1/k-1। ওই আগের ইকুয়েশন আমরা দেখে আসি 5.9 5.6 ওগুলোর থেকে, সেটা আসতেছে আমাদের 100% হয়েছে রিপুল ফ্যাক্টর। এরপরে এফ হচ্ছে তোমার ওই যে ফুরিয়ার সিরিজ থেকে বের হয়েছে ফর্মুলা দিয়ে, যে আউটপুট ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করলে অ্যাভারেজ ভ্যালু কত? কেভিএস প্লাস ওই ভিএস বাই এন বাই এন, যে সেই ফুরিয়ারের যে দুটা কোফিসিয়েন্ট, এটা তাহলে এখন বলা হয়েছে যে ফান্ডামেন্টাল কম্পোনেন্টের আরএমএস ভ্যালু বের করতে বলা হয়েছে। ফান্ডামেন্টাল কম্পোনেন্ট হচ্ছে n = 1। তাহলে n = 1 দিলে আমরা ওই যে ভিএস মাইনাস ভি চপ ডিভাইডেড বাই পাই সাইন টুয়াইস পাই, এই যে এখানে এর ভ্যালু আমরা এটা বসিয়ে আমরা এখানে পেয়ে যাব এত সাইনটি, এবং যার আরএমএস ভ্যালু হবে √2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা ফান্ডামেন্টাল কম্পোনেন্টের আরএমএস ভ্যালু পেলাম 98.13 ভোল্ট। আর আচ্ছা, এই ছোট্ট একটা টপিক, এটা পড়ে শেষ করে দিব আজকের জন্য। জেনারেশন অফ ডিউটি সাইকেল, অর্থাৎ ডিউটি সাইকেল কিভাবে জেনারেট। আচ্ছা ঠিক আছে, এটা আগামী ক্লাসে মনে রাখো, এখান থেকে আবার শুরু করব ডিউটি সাইকেল কিভাবে জেনারেট করা হয়। ওকে, আজকের জন্য তাহলে আমরা এখানে শেষ করলাম। ওকে, আল্লাহ হাফেজ। অ্যাটেন্ডেন্স আমি আমার মতন করে নিচ্ছি, তোমাদের চিন্তা করতে হবে না, আমার মেকানিজমে, ঠিক আছে? ওকে।